বাংলাদেশ দখল করতে চায় ভারত, বাংলাদেশের সঙ্গে সংঘাত বাঁধাতে চায় ভারত। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর মন্তব্যে তোলপাড় বাংলাদেশের সোশ্যাল মিডিয়া। নাকে হ্যাঁ করে তিনি যেটা বলেননি সে কথাই মুখে বসিয়ে ছড়ানো হচ্ছে দ্রুত। নেপথ্যে কারা? পেছনে কলকাঠি নাড়ছে কোন বিদেশি শক্তি? ফ্যাক্ট চেক না করেই যারা সোশ্যাল মিডিয়ার ভুয়ো পোস্ট গিলে খেয়েছেন তাদের কাছে অনুরোধ, সত্যিটা জানতে অবশ্যই চোখ রাখুন আজকের এই সমগ্র প্রতিবেদনে। জানুয়ারি 2026 বণিক বার্তায় প্রকাশিত হয়েছিল ভারতের সেনা প্রধানের মন্তব্য, যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের জন্য পাকিস্তান ও চীনের পর কোনো তৃতীয় ফ্রন্ট তৈরির আশঙ্কাও নাকচ করে দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। তিনি স্পষ্ট জানিয়েছেন, ঢাকার সামরিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভারতের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং এখনো পর্যন্ত এই ধরনের তৃতীয় ফ্রন্টের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। উল্লেখ করার মতো বিষয়, ভারতের সেনাপ্রধান যখন এই বিষয় নিয়ে কথা বলছেন তখন বাংলাদেশে ছিল অন্তর্বর্তী সরকার, যার মাথা ছিলেন মোহাম্মদ ইউনূস। বণিক বার্তার প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে উপেন্দ্র দ্বিবেদীর মন্তব্য, যেখানে তিনি বারবার বলেছেন ভারতের 3 সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের যোগাযোগের পথ পুরোপুরি উন্মুক্ত রয়েছে। নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরাও আলোচনা করেছেন। বর্তমান পরিস্থিতিতে 3 বাহিনী যে পদক্ষেপই নিচ্ছে সেগুলো কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নয়। তারপরও রং চড়িয়ে সোশ্যাল মিডিয়া ভরছে ভুয়ো খবরে। উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যে কোথাও ছিল না তিনি বাংলাদেশ দখলের ডাক দিয়েছেন। শুধু বণিক বার্তাই নয়, বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় ভারতের সেনাপ্রধানের বক্তব্য। এত কিছুর পরেও উপেন্দ্র দ্বিবেদী যা বলেননি তাই মনের মাধুরী মিশিয়ে চালানো হচ্ছে সমাজ মাধ্যমে। এবার দেখুন ডেইলি বাংলা বুলেটিনে কিভাবে মিসকোট করা হয়েছে উপেন্দ্র দ্বিবেদীর মন্তব্য। বাংলাদেশ দখল নিয়ে যেখানে একটা শব্দও খরচ করেননি তিনি, সেখানে ভারতের সেনাপ্রধানের হুমকি বলে সেই কথাই রটানো হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, জম্মু কাশ্মীরের জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন সেদিন দ্বিবেদী। কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদে যে সমস্ত জঙ্গিদের নিকেশ করা হয়েছে তাদের 60% পাকিস্তানি বলে উল্লেখ করেছিলেন তিনি। তার আরও বক্তব্য ছিল, সন্ত্রাসবাদীরা কেউই স্থানীয় বাসিন্দা নয়। জম্মু কাশ্মীরে বসবাসরত 80% জঙ্গি বহিরাগত। স্থানীয়দের মগজ ধোলাই করে সন্ত্রাসবাদে সামিল করার প্রচেষ্টা করে তারা, যাকে বাগে আনা গেছে। 13 জানুয়ারি 2025 ওয়ান ইন্ডিয়ায় প্রকাশিত হয় এই খবর। এভিডেন্স হিসাবে ভারতের সংবাদ মাধ্যমের কথা উল্লেখ করা হলেও বাংলাদেশের সংবাদ মাধ্যমেও কিন্তু সরাসরি ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বলে রটনা করা হচ্ছে সেটা যে স্রেফ গুজব তার প্রমাণ দেওয়া রয়েছে। এবার দেখুন সেই নমুনা। 18 জানুয়ারি 2025 দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয় এই খবর, অর্থাৎ পাল্টা কাউন্টার, যার শিরোনাম ছিল ভারতের সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দেননি, উল্টে বারবার বাংলাদেশ যে ভারতের অন্যতম কৌশলগত অংশীদার সে কথার ওপর জোর দিয়ে বলেছেন 2 দেশের সামরিক সম্পর্ক একেবারে ঠিক রয়েছে। দ্বিবেদী মূলত যে বিষয়ে গুরুত্ব দিয়েছেন তা হলো জঙ্গি নিধনে জিরো টলারেন্স। এই প্রসঙ্গে তিনি পাকিস্তানকে টানেন। ভারত বাংলাদেশ যখন একে অপরের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে নানা গুরুত্বপূর্ণ আলোচনা করছে, ঠিক তখন সন্ত্রাসবাদের মতো একটা বিষয় 2 দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দ্বিবেদী সেই প্রসঙ্গে পাকিস্তানের কথা বলেন। আপনাদের মনে করিয়ে দেই, ইউনূসের জমানায় পাকিস্তানের সঙ্গে মাখো সম্পর্ক হয় বাংলাদেশের। বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের মতো একটা দেশ যারা জামাই আদরে জঙ্গিদের লালন পালন করে, তারাই যদি প্রতিবেশীর কাছাকাছি আসে তখন দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। এবার দেখুন 30 সেপ্টেম্বর 2025 বিবিসি বাংলার একটা প্রতিবেদন।
যেখানে বাংলাদেশি যুবকদের জঙ্গি প্রশিক্ষণ দিতে কিভাবে জাল ছড়াচ্ছে পাকিস্তান তার উল্লেখ রয়েছে, যে কাজে নিপুণভাবে কলকাঠি নাড়ছে আইএসআই। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশকে কেন্দ্র করে জঙ্গি সংগঠনগুলোর তৎপরতার দিকে যারা নজর রাখেন তারা বলছেন পাকিস্তান ও আফগানিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর সাথে বাংলাদেশি জঙ্গিদের সম্পৃক্ত হওয়ার বিষয়টি নতুন নয়। অর্থাৎ জঙ্গিদের বাড়বাড়ন্ত নিয়ে ভারতের সেনাপ্রধানের উদ্বেগ অমূলক নয়। আর ঠিক এটাই কি ফেক নিউজ যারা ছড়াচ্ছে তাদের গায়ে ফোস্কা পড়ার কারণ? সোশ্যাল মিডিয়ায় ভারতের সেনাপ্রধান যা বলেননি তাই নিয়ে ভুয়ো খবর রটানো হচ্ছে, যার সাম্প্রতিকতম উদাহরণ সীমান্ত সংঘর্ষ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অবশ্য সীমান্ত সংঘর্ষের বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া। সীমান্তে যদি কোনো রকমের কোনো সময় সমস্যা হয় তখন ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সেটা আলাপ আলোচনার মাধ্যমে উভয় পক্ষে এটা সমাধান করা হয়। এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করি নাই যেটা আলাপ আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না। মূল বিষয় থেকে সরে গিয়ে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব সম্পর্ক উন্নয়নের ধারে কাছেও না গিয়ে অনবরত ভুয়ো খবর রটিয়ে বাংলাদেশিদের মগজ ধোলাই করা হচ্ছে। কোন স্বার্থে? উদ্দেশ্য একটাই, যাতে বেকার সমস্যা, বাংলাদেশের সাম্প্রতিকতম পরিস্থিতি, বাংলাদেশের ধুঁকতে থাকা অর্থনীতি, লাটে ওঠা পোশাক খাত, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহ নানা দৈনন্দিন ইস্যু থেকে নজর ঘোরানো যায়। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভুয়ো খবর ছড়িয়ে আফিমের মতো ছড়ানো হচ্ছে নেশা, যাতে ভারত বিদ্বেষে বুঁদ হয়ে তাতে ঘি ঢেলে বাস্তব সমস্যা থেকে দূরে রাখা যায় বাংলাদেশিদের। ইউনূসের আমল থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতির পরই ভারতকে অস্থির করতে সীমান্তকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, যার সাম্প্রতিকতম সংযোজন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পালাবদলের পর সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক মন্তব্য। বিবিসি বাংলার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কিভাবে সিরিয়া, ইরাক থেকে সন্ত্রাসবাদীরা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। 2018-র 19শে ডিসেম্বর বাংলা ট্রিবিউনে প্রকাশ পেয়েছে আইএসআই এর সঙ্গে জামাতের পুরনো দোস্তির খবর। কেন করা হচ্ছে একের পর এক এই ভুয়ো খবর? কেন রটানো হচ্ছে তা সুনামির গতিতে? উদ্দেশ্য একটাই, ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াতেই পাকিস্তানের সহায়তায় জামাতের ফেক ফ্যাক্টরি এ কাজে ঝাঁপিয়ে পড়েছে। কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন জিও পালস।